সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এক অকৃত্রিম বন্ধুত্বের গল্প আজকে বলবো। যেই অকৃত্রিম বন্ধুর গল্প আমরা সেই 1971 সালে মহান স্বাধীনতা থেকে যুদ্ধের পর থেকে শুনে আসছি, বই পুস্তকে পড়ছি এবং আমাদের দাদা নানাদের কাছ থেকে পরবর্তী প্রজন্ম, তার পরবর্তী প্রজন্ম, একবার যুগের পর যুগ অকৃত্রিম বন্ধু। এই অকৃত্রিম বন্ধুর গল্প আজকে আমরা শুনবো এই পুরো আমার বক্তব্যে। কে সেই অকৃত্রিম বন্ধু, নামটা একটু পরেই বলছি। আপনারা একটু বোঝার চেষ্টা করুন, হিসাব মেলানোর চেষ্টা করুন। এমন অকৃত্রিম বন্ধু যারা বাংলাদেশ যে রপ্তানি করবে নেপালে, ভুটানে কিংবা মিয়ানমারে, সেই দেশগুলোতে রপ্তানির জন্য সেই অকৃত্রিম বন্ধুর উপর দিয়ে সড়ক পথে কিংবা বিমান কিংবা নৌপথে ব্যবহারের একটা অনুমতি ছিল। যদিও এই পদ্ধতিটাকে বলা হয় ট্রান্সশিপমেন্ট। এই ট্রান্সশিপমেন্টের জন্য সেই অকৃত্রিম বন্ধু টাকা নিত। খুব মাগনাই তারা করে দিত না, টাকা নিত। তো টাকার বিনিময়ে হলেও 2020 সালে একটা চুক্তি হয়েছিল। সেই চুক্তির বলে তারা বাংলাদেশকে এই সুবিধাটা দিয়েছিল। ভারতও কিন্তু এই সুবিধা বাংলাদেশের উপর দিয়ে তাদের এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই মালামাল পণ্য পরিবহন তারা করে, এবং এটি কিন্তু পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এটি হয়ে আসছে। এই মুহূর্তে এই অকৃত্রিম বন্ধু তারা কি করলো, এই ট্রান্সশিপমেন্ট আজকেই বাতিল করে দিয়েছে। ফলে বাংলাদেশি কোনো ব্যবসায়ী এখন থেকে ভারতের উপর দিয়ে, আমি দেশটার নামই বলে ফেললাম, ভারতের উপর দিয়ে নেপালে, ভুটানে কিংবা মিয়ানমারে পণ্য রপ্তানি করতে পারবে না। করতে হলে বাড়তি ট্যাক্স দিতে হবে এবং অন্যান্য অনেক পদ্ধতি অবলম্বন করতে হবে। সরাসরি যেটি করতো, একেবারে বাংলাদেশি ট্রাকে করে নিয়ে সেখানে বর্ডারে ভারতের ট্রাকে উঠাতো, আবার সেখান থেকে গিয়ে নেপালের বর্ডারে গিয়ে আবার সেখানে আরেকটা ট্রাকে উঠিয়ে পণ্য খালাস করতো, পরিবহন এইভাবেই হতো। এটাকেই ট্রান্সশিপমেন্ট বলে, এবং এর ট্রান্সশিপমেন্টের প্রক্রিয়া চালু হওয়ার পরে বাংলাদেশের ব্যবসায়ীদের সময় এবং খরচ অনেকটাই কমে আসে, যেটি ব্যবসা বান্ধব একটি অবস্থা বলা যায়। এই মুহূর্তে অকৃত্রিম বন্ধু সেই ভারত সেই ট্রান্সশিপমেন্ট বাতিল করে দিয়েছে। কেন বাতিল করলো? তারা বাতিল করেছে এই মুহূর্তে বাংলাদেশে কি বলবো, বিজনেস সম্মেলন হচ্ছে, 4 দিনের বিজনেস সম্মেলন। এই বিজনেস সম্মেলন থেকে মূল যে বার্তাটি দেয়া হচ্ছে, বিদেশি বিনিয়োগকারীদের বলা হচ্ছে বাংলাদেশে তোমরা ইনভেস্ট করো, তোমরা বিনিয়োগ করো, এখানে বিনিয়োগের পরিবেশ রয়েছে, এবং এই যে বিনিয়োগ এখানে করবা, এই বিনিয়োগের পরে এখানে যে পণ্য উৎপাদন হবে, এই উৎপাদিত পণ্য বাংলাদেশের আশপাশের দেশে তোমরা রপ্তানি করতে পারবে। যখন ভারত এই বিষয়টি দেখলো, আরে সর্বনাশ, বাংলাদেশ তো তরতর করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাচ্ছে, বাংলাদেশ তো আর আমাদের কথায় উঠবেও না, বসবেও না, বাংলাদেশকে তো চাইলেই এক কোনায় ধমক দিয়ে বসিয়ে রাখা যাবে না। তাই কি করলো, প্রাথমিক পদক্ষেপ হিসেবে তারা এই ট্রান্সশিপমেন্ট বাতিল করলো। সামনে হয়তো আরো বেশ কিছু পদক্ষেপ ভারত নেবে, যেগুলো বাংলাদেশের ব্যবসায়ীদের কিংবা অর্থনীতির ক্ষেত্রে কিছুটা নেতিবাচক প্রভাব পড়তে পারে, কিন্তু আমার ক্ষুদ্র জ্ঞানে বলে এটি আসলে নেতিবাচক হবে না। এর মূল কারণ হলো, বাংলাদেশ কিন্তু শুধুমাত্র নেপাল, ভুটান কিংবা মিয়ানমারের সঙ্গে ব্যবসার কথা চিন্তা করে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানায়নি। বাংলাদেশের চিন্তা অনেক বড়। এটা সেই বাংলাদেশ না যেই বাংলাদেশ শুধুমাত্র আশপাশের দেশ নিয়ে ভাবে। বাংলাদেশ এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া সহ বিভিন্ন দেশে বড় বড় কোম্পানির সঙ্গে, জায়ান্ট কোম্পানির সঙ্গে বাংলাদেশ কাজ করার আগ্রহ প্রকাশ করছে, এবং সে সমস্ত দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে আসছে। বাংলাদেশের পরিবেশ, বিনিয়োগের পরিবেশ এবং এখানকার অন্যান্য যে সুযোগ সুবিধা, সেগুলো অনেক ডেভেলপ করা হয়েছে। গতকালকে বলছিলাম যে কোরিয়ান ইপিজেড এর একটি জায়গার বিষয়ে বিগত 10 বছরে শেখ হাসিনা সরকারের সময় সমাধান করতে পারেনি প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার, এটা 3 মাসে সমাধান করে দিয়েছে। ফেসবুক খুললেই তো এই ছোট্ট ছেলে, অনেকে বলছে এই আশিক, তার যে গুণকীর্তন করা হচ্ছে, তার যে নানামুখী প্রতিভার কথা বলা হচ্ছে, এর যদি সিকিভাগ সত্য হয়, তাহলে বাংলাদেশের অর্থনীতি কোথায় গিয়ে দাঁড়াবে সেটি কিন্তু সহজেই অনুমান করা যায়। এখন প্রসঙ্গ ছিল ভারত নিয়ে, অকৃত্রিম বন্ধু নিয়ে আরেকটু বলতে চাই। অকৃত্রিম বন্ধু শুধু চাইবে বাংলাদেশের পোর্ট তারা ব্যবহার করবে, এবং সেটি বিনামূল্যে। অকৃত্রিম বন্ধু চাইবে
এই যে সীমান্তে তারা হত্যা করবে, আর বাংলাদেশ কোনো প্রতিবাদ করবে না। অকৃত্রিম বন্ধু চাইবে যখন তাদের পানির প্রয়োজন নেই তখন তারা বাঁধগুলো ছেড়ে দিবে এবং বাংলাদেশের নিম্নাঞ্চলগুলো ডুবে একেবারে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, ফসলের জমি থেকে শুরু করে মানুষের ঘর বাড়ি সব ডুবে যাবে, বাংলাদেশ কোনো প্রতিবাদ করবে না। অকৃত্রিম বন্ধু চাইবে বাংলাদেশের রাডার থেকে শুরু করে বাংলাদেশের অন্যান্য যা যা আছে সব তারা নিয়ন্ত্রণ করবে, আকাশ সীমা ব্যবহার করবে, সবকিছু নিজেদের মতো করে ব্যবহার করবে। বাংলাদেশ এর থেকে কোনো টাকাও চাইবে না, বাংলাদেশ কোনো প্রতিবাদও করবে না, তাহলে ঠিক আছে অকৃত্রিম বন্ধু। আর যখন বাংলাদেশ তার নিজস্ব যেই যোগ্যতা অনুযায়ী, যে যোগ্যতা এতদিন ছিল না, সেই যোগ্যতা অনুযায়ী বাংলাদেশ যখন বলবে এটা আমার ন্যায্য হিস্সা, পানির ন্যায্য হিস্সা কেন তোমরা দিচ্ছ না, সীমান্তে কেন অন্যায়ভাবে হত্যা করছো, কেন তোমরা ট্রানজিট ট্রান্সশিপমেন্টে এই বৈষম্য রাখছো, তখনই কিন্তু এই অকৃত্রিম বন্ধুদের আর ভালো লাগবে না, ভালো লাগছে না। মূলত চীন সফরের পরে, এটা আমার কথা না, ইন্ডিয়া টুডে বলছে, ভারতের গণমাধ্যম ইন্ডিয়া টুডে, তারা বলছে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের চীন সফরের পরে কিন্তু ভারতের যারা প্রশাসক রয়েছে, ভারতের যারা এই মুহূর্তে চালাচ্ছে সেই দল বিজেপি, তারা কিন্তু নড়ে চড়ে বসেছে। তারা মনে করছে যে বাংলাদেশ ভারতকে আসলে কোনো গণাই ধরছে না, বাংলাদেশ এখন চীনমুখী হয়ে গেছে, বাংলাদেশ এখন আমেরিকার সঙ্গে সরাসরি কথা বলছে, বাংলাদেশ এখন অন্য কারো মানে তাবেদারি করছে না, অন্য কোন দেশও ভারতের চোখ দিয়ে বাংলাদেশ দেখছে না, বাংলাদেশকে এখন স্বাধীন সার্বভৌমত্ব যে দেশ, এর দেশ হিসেবে কিন্তু ট্রিট করা লাগতেছে। এটি কিন্তু ভারতের গায়ে জ্বালা ধরেছে। ফলে এখন ছোট্ট করে ওই যে গ্রামের কিছু মহিলা আছে না, দেখবেন যখন ঝগড়াঝাটি হয়, ঝগড়াঝাটিতে না পারলে লাস্টে থুতু দিয়ে যায়। তো ভারত তো এখন যৌক্তিক কোনো কারণে পারছে না, যুক্তি দিয়ে পারছে না, কিংবা অন্য কোনো ভাবেই ভারত বাংলাদেশের সঙ্গে পারছে না। হ্যাঁ, তারা ভারত বৃহৎ দেশ, তাদের সামরিক শক্তি অনেক বেশি, সেটা তো আমরা তাদের সঙ্গে যুদ্ধে জড়াবো না, কিন্তু বুদ্ধি কৌশল কিংবা অর্থনৈতিক যে ব্যারোমিটার রয়েছে, কোনো দিক দিয়ে ভারত যখন পারছে না, তখন ওই গ্রাম্য মহিলাদের মতো একটু থুতু দিয়ে দিল। কি করলো? ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিল। এরকম আরো বেশ কয়েকবার তারা থুতু দেওয়ার চেষ্টা করবে, কিন্তু বাংলাদেশ ওই গ্রাম্য মহিলাদের সে সমস্ত আচরণকে আর প্রাধান্য দিবে না, গুরুত্বও দিবে না। বাংলাদেশ আপন গতিতে, নতুন গতিতে, নতুন দুর্বার উদ্যমে এগিয়ে যাবে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বে। সেই সঙ্গে রাজনৈতিক দল যারা রয়েছে, এখনো বলছি, আপনারা নিজেদের মধ্যে বিভাজনের রাজনীতি করবেন না। বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এমনকি আওয়ামী লীগেরও যারা রয়েছে, সবাই তো আওয়ামী লীগের যে অন্যায় করেছে, সবাই যে খুন করেছে, সবাই যে নির্যাতনের সঙ্গে যুক্ত তা তো নয়। দেশপ্রেমিক কিছু মানুষ তো সব জায়গায় থাকে, নাকি থাকে না? সব জায়গাতেই থাকে। যদি না থাকে তাহলে সেই দলটি ব্যান্ড হয়ে যাবে। আর যদি একজন, দুইজন, পাঁচজন, সাতজন, 10 জন দেশপ্রেমিক লোক থাকে, আমি সব দলের কথা বলছি, সব দলেই যারা দেশপ্রেমিক মানুষ রয়েছে, তারা কিন্তু এখন বাংলাদেশকে সবার আগে গুরুত্ব দেওয়া উচিত। পার্শ্ববর্তী কোনো কি বলবো অকৃত্রিম বন্ধুর কাছে গিয়ে নিজের দেশের নামে আর নালিশ করবেন না, নিজের দেশটাকে আর ছোট করবেন না, নিজের দেশের মর্যাদা আর ক্ষুণ্ণ করবেন না। আপনারা সবার আগে বাংলাদেশকে নিয়ে ভাবুন। বাংলাদেশের উন্নতি, অগ্রগতি হলে সকল রাজনৈতিক দলের হবে, দেশের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার অভাবে এখনো বাংলাদেশের অনেক অসুবিধা হচ্ছে। এই অসুবিধাগুলো যাতে আর না হয়, বাংলাদেশের মানুষ যাতে খেয়ে পরে একটু ভালোভাবে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেজন্য আসুন না সবাই এক হয়ে কাজ করি। অকৃত্রিম বন্ধুর সবচেয়ে বন্ধুত্বের নজিরের কথা আমরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় বলি। তো যারা মুরব্বী আছেন, আমার এই কথা শুনছেন, আমরা তো সব বিষয়ে জানি না, আপনারা একটু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে অকৃত্রিম বন্ধু কিসের আশায়, কোন লোভে, কোন চাহিদার কারণে 1971 সালে আমাদেরকে সহযোগিতা করেছিল, তাদের এখানে শরণার্থী শিবির করতে দিয়েছিল, এগুলি তাদের উদ্দেশ্যটা কি ছিল? তারা তো কোনো উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করে না। সে সময় সহায়তা আমাদের কোন উদ্দেশ্যে করেছিল সেটি একটু মুরব্বীরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আমার যা ক্ষুদ্র জ্ঞানে, সামান্য অভিজ্ঞতা যতটুকু বুঝি, ভারত এই মুহূর্তে যা করছে সেটা আমাদের কোনো ক্ষতি করছে না, ভারত তার নিজের ক্ষতি করছে। ভারতের জনগণ নিঃসন্দেহে আমাদের শত্রু নয়, ভারতের সব রাজনৈতিক দল আমাদের শত্রু নয়, আমরা ভারতকে শত্রু মনে করি না। ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান এবং এই অঞ্চলকে ঘিরে শ্রীলঙ্কা সহ যে সার্ক গঠন হয়েছিল, সেই সার্ককে কার্যকর করা হোক এবং প্রত্যেকটি রাষ্ট্র নিজের মর্যাদা নিয়ে এগিয়ে যাবে, সেটাই কিন্তু আমরা প্রত্যাশা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।